একদিন রাত 12টা বাজে, তখন কলিং বেল বাজতে লাগল, যেন ডাকাত পড়েছে এমন শব্দের নিবিড় চৌধুরী তড়িগড়ি করে ঘুম থেকে উঠে পড়ল। এমন বেল বাজাচ্ছে কে? উঠে গিয়ে রুমের লাইট জ্বালাল। সারা রুমে আলোকিত হয়ে উঠল, আর সাথে সাথে কলিং বেল বাজানো বন্ধ হয়ে গেল। শব্দের আওয়াজ না পেয়ে উনি কপাল কুঁচকে রইল। বর্ষার মাও দপ করে উঠে গেছে বিছানায় থেকে, জেগে উঠেই বলে উঠল, আমার বর্ষা এসেছে। নিবিড় চৌধুরী চমকে স্ত্রীর দিকে তাকাল। তিনি ঘড়ির দিকে তাকিয়ে ভাবছে, এত রাতে কে এলো? আর কেই বা এমন অসভ্যের মতো বেল বাজাতে লাগল? উনি স্ত্রীর কথার উত্তর না দিয়ে বারান্দার গিয়ে উকি মারল। কি ভেবে বের হতে যাবে, তার আগেই বর্ষার মা ছুটে গেল নিচে। তাকে এমন ছুটতে দেখে বর্ষার বাবা ও পেছনে যাচ্ছে। অসুস্থ মানুষ আবার পড়ে টরে ব্যথা না খায় দেখার জন্য। বর্ষার মা দরজা খুলতে যাবে, পেছনে থেকে বর্ষার বাবা চেঁচিয়ে বলল, দরজা খুলো না। কে না কে এমন বেয়াদবের মতো কলিং বেল বাজালট। রিক্সি ব্যাপারটা। বর্ষার মা তার কানে ও নিল না কথাগুলো। উনি দরজা খুলে দিলেন। বর্ষার বাবা চিৎকার করে দরজা লাগাতে এসে থমকে গেল। বর্ষার মা কাকে যেন জড়িয়ে ধরে কাঁদছে। তিনি হালকা করে তাকে দেখল। এ তো তার একমাত্র মেয়ে, তার প্রিন্সেস। বর্ষার শরীরে কালো গেঞ্জি ও হলুদ প্লাজো, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। চোখের নিচে কালি পড়ে গেছে। হাতে ও পায়ে ব্যান্ডেজ। দাঁড়িয়ে থাকতে পারছে না। বর্ষার মা মেয়েকে ধরে কান্না করছে। বর্ষার বাবা ছুটে গিয়ে বর্ষার মাকে বর্ষার থেকে সরিয়ে দিল, আর বর্ষার শুকনো মুখটার দিকে তাকালো। কি অবস্থা হয়েছে মেয়ের। তবু ও মেয়েকে ফিরে পেয়ে শান্তি পাচ্ছেন। বর্ষা দাঁড়িয়ে থাকতে পারছে না, তাড়াতাড়ি ওকে রুমে নিয়ে আসে, আর ডাক্তারকে কল করে। সাথে পুলিশকেও। ক্ষমতাশীল লোকরা যখন তখন ডাক্তার পায়। বর্ষা রুমে এসেই জ্ঞান হারিয়েছে। ডাক্তার এসে ওকে দেখছে। বর্ষার মা মেয়ের হাত ধরে বসে আছে। পুলিশ এসে হাজির। অফিসার আদিল নিবিড় চৌধুরী এর সামনে এসে দাঁড়াল। আপনার হারানো মেয়ে পেলেন কোথায়? এতদিন পাগলা কুকুরের মতো দৌড় পারলাম, তাও পেলাম না। আর আজ একটু রেস্টে ছিলাম, মেয়ে একদম বাসায় চলে এলো। হাউ ইজ দ্যাট পসিবল? সেসব তো আমিও জানি না অফিসার। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় কলিং বেলের শব্দে, আর আমি এক নাগাড়ে কলিং বেলের শব্দ পাই। রুমের লাইট জ্বালাতে শব্দটা বন্ধ হয়ে যায়। আর তারপর আমার স্ত্রী নিজে এসে দরজা খুলে দেখে আমাদের মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। বিষয়টা দেখে আমিও স্তব্ধ হয়ে গেছি। যাকে এত দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, সে নিজেই দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। আপনি কি বলতে চান আপনার মেয়ে একাই ফিরে এসেছে? না, ওর যে অবস্থা, ও এক কদমও একা চলতে পারবে না। তাহলে আপনি আরও কাউকে কি দেখেছেন ওর সাথে? তা দেখিনি, কিন্তু বারান্দা থেকে আমি একটা গাড়ির আওয়াজ পেয়েছি। কিন্তু গাড়িটা দেখতে পাইনি। আমার মনে হয় গাড়িটাই বর্ষাকে এখানে পৌঁছে দিয়েছি। গাড়িটা কি রঙের, নাম্বার কি কিছু কি একটু হলেও দেখেছিলেন?
বললাম তো গাড়িটা আমি দেখিনি, শুধু আওয়াজ শুনেছি। আপনার বাসার দারোয়ান তো জ্ঞান হারিয়ে পড়ে আছে। এটা ওই লোকটারই কাজ। কিডন্যাপ করে মুক্তিপণ চাইল না, আবার আপনার মেয়েকে নিজে থেকে ফিরিয়ে দিয়ে গেল। তাদের উদ্দেশ্য কি হতে পারে? সেটাই তো আমি বুঝতে পারতাছি না, কিন্তু আমার মেয়ের উপর যে খুব অত্যাচার করেছে সেটা আমি নিশ্চিত। আমার কলিজা, আমার বর্ষার কি অবস্থা করেছে দেখেছেন তো আপনি। মেয়ে আমি ফেরত পেয়েছি, কিন্তু ওদেরকে আপনি ছাড়বেন না। যেভাবেই হোক ওদের খোঁজ লাগান। বাসার বাইরে সিসি ক্যামেরা আছে, আপনি একবার চেক করে নিন অফিসার। ওকে ডোন্ট ওয়ারি, কিডন্যাপারটাকে তো আমরা খুঁজে বের করবই। আপনি চিন্তা করবেন না, মেয়ের যত্ন নিয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তার তো বলল দুর্বলতার জন্য এমন হয়েছে। হ্যাঁ। নিবিড় চৌধুরী চলে গেল ডাক্তারের সাথে কথা বলতে। আদিলও ও পিছন পিছন আসল। আর ডাক্তার কি বলছে শুনল, সাথে একজন বর্ষাকে দেখে নিল। তারপর নিঃশব্দে বেরিয়ে এলো। বর্ষাকে স্যালাইন দেওয়া হয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করা হয়নি। আর হাতে ও পায়ে আঘাত দেখে বুঝতে পেরেছে শক্ত কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছিল, এজন্য ক্ষত হয়েছে। আর কোনো গভীর আঘাত নেই শরীরে। দুদিনের মধ্যেই সেরে উঠবে ইনশাআল্লাহ। নিবিড় চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। বাইরের ক্যামেরা চেক করে আদিল ও নিবিড় চৌধুরী, কিন্তু ব্যাডলাক যে সময়টাতে বর্ষাকে গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছে সেই সময়টার ফুটেজ নাই। নিবিড় চৌধুরী ও আদিল দুজনে অবাক হয়ে দুজনের দিকে তাকাল। এটা কি করে সম্ভব? তাহলে কেউ তাদের সাহায্য করেছে, না হলে এটা পসিবল হতো না। কপালে চিন্তার ভাঁজ ফেলে বেরিয়ে এলো দুজনের। তাদের ভরসা এখন বর্ষা। অসুস্থ হলে সব বলতে পারবে। সেই মোতাবেক কাজ করতে হবে। আদিলও বিদায় নিয়ে চলে গেল। দারোয়ানকে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরানো হয়েছে, তিনিও কিছুই বলতে পারেনি। 2 দিন পর বর্ষা অনেকটা সুস্থ হয়, কথা বলে না, চুপচাপ থাকে সব সময়। 2-একটা কথা ছাড়া ওকে দিয়ে কেউ কথা বলাতে পারে না। মাথা নিচু করে পাথর হয়ে বসে থাকে বর্ষা। কি যেন চিন্তা ভাবনা করে সবসময়। ওর মা বোন আত্মীয় স্বজন সবাই এসে পড়েছে ওর খবর শোনা মাত্র। সবাই অনেক কথা বলছে, ও কোথায় ছিল, কে ওকে ধরে নিয়ে গিয়েছিল, এতদিন কিভাবে কাটল। নানা কথা জিজ্ঞেস করে, কিন্তু ও কিছু বলে না, উল্টা চেঁচামেচি করে এসব জিজ্ঞেস করলে। তাই এখন আর কেউ কিছু বলে না। এসবের জন্য পুলিশ আর বাড়িতে আসেনি। নিবিড় চৌধুরী মেয়ের ক্ষতি হওয়ার ভয় তাদের কেউ আসতে বারণ করে দিয়েছে। আজ 3 বর্ষা বাড়ি এসেছে। ও বিছানায় গড়াগড়ি খাচ্ছে, ঘুম আসছে না। মা ওর সাথে শুয়েছে, ওকে একা রাখে না। ও ডিম লাইটের আলোতে মায়ের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। তারপর আস্তে আস্তে বিছানা থেকে উঠে পা টিপে টিপে রুমের বাইরে বেরিয়ে এলো। দরজার বাইরে এক পা রাখতেই কিসের যেন শব্দ পেয়ে মুখ চেপে ধরে আবার পেছনে চলে গেল। বাবা জেগে আছে। আবার রুমে গিয়ে শুয়ে পড়ল, ঘুম চলে আসছে। ও জোর করে নিজের ঘুম ছুটিয়ে তাকিয়ে আছে। 10 মিনিট পর আবার পা টিপে টিপে বেরিয়ে এল খুব সাবধানে। সোজা চলে গেল বাবার লাইব্রেরিতে, যেখানে বইয়ের ছড়াছড়ি।
সব বই ঘটে গুটে একটা হলুদ কালারের ফাইল হাতে নিল। তারপর আবার পা টিপে টিপে মেইন ডোরের কাছে চলে এলো। হাত পা কাঁপছে বর্ষার। এখনো শরীর অনেকটাই দুর্বল। তবু ও অনেক কষ্টে দরজা খুলে বেরিয়ে এলো। দারোয়ান চাচা গেটের কাছে নাই। কে সরিয়ে ও জানে। দীর্ঘশ্বাস ফেলে ফাইলটা বুকে চেপে ধরে গেটের বাইরে চলে এলো। দক্ষিণ দিকে হাঁটতে লাগল। 5 মিনিট হাঁটার পর একটা লাল রঙের গাড়ি দেখতে পেল। যেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কালো পোশাক ও মাস্ক পরিহিত একজন লোক। সে আর কেউ না, তুর্য। তুর্য বর্ষার গুটি গুটি পায়ে হেঁটে আসা দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে ল্যাম্পপোস্টের আলো নাই, অন্ধকার, কিন্তু আকাশে চাঁদের আলো আছে। যাতে বর্ষার পরনে সাদা স্কার্ট ও খয়েরি টপস মৃদু মৃদু দেখা যাচ্ছে। বর্ষার সামনে এসেই ওর হাতের ফাইলটা ওর দিকে বাড়িয়ে দিল। তুর্য ফাইল না ধরে বর্ষার নরম হাত ধরল। বর্ষা চমকে তাকাল আর হাত ছাড়াতে চেষ্টা করল। তুর্য না ছেড়ে আরো শক্ত করে ধরে হেঁচকা টানে নিজের সাথে মিশিয়ে কোমর জড়িয়ে নিল। বর্ষার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল, ভয়ে আঁতকে উঠল। ঢোক গিলে দিকে ওদিক তাকাচ্ছে। তুর্য কখন যে নিজের মুখের মাস্ক খুলেছে বর্ষা জানে না। কপালে চুমু দিতেই বর্ষার ছটফটানি চলে গেল। ও চোখ বন্ধ করে তুর্য এর স্পর্শ অনুভব করতে লাগল। এই স্পর্শ ওর খারাপ লাগে না, কিন্তু মানুষটাকে খারাপ লাগে, ঘৃণা লাগে। ছাড়ুন আমাকে। আপনার যেটা দরকার সেটা তো দিলাম, এটা রেখে এবার আমাকে মুক্তি দিন। তুর্য বর্ষার কথার উত্তর দিল না। মাথা ঝুঁকিয়ে বর্ষার কোমর থেকে এক হাত উঠিয়ে ওর মাথায় পেছনে চুল শক্ত করে ধরে ঠোঁটে চুমু খেল। তারপর ঝট করেই বর্ষাকে ছেড়ে সরে দাঁড়াল। বর্ষা দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তুর্য ওর ঠোঁট মুছে বর্ষার হাত থেকে ফাইলটা টান দিয়ে নিজের হাতে নিয়ে নেয় আর বলে, গেট আউট। বর্ষা আর তাকালো না, পেছনে ঘুরে চলে গেল। রুমে যেতেই মা জেগে গেল আর বলল, কোথায় গিয়েছিলি তুই? অবাক হয়ে বর্ষা ঢোক গিলে বলে, পানি খেতে। নিবিড় চৌধুরী মাথা নিচু করে ইজি চেয়ারে বসে আছে। তার বাসায় গমগমে পরিস্থিতি। পুলিশ এসে সারা বাসা চেক করছে। লজ্জায় তিনি মাথা তুলতে পারছে না। পুলিশ যেখানে তার প্রোটেক্ট করতে ব্যস্ত থাকে, তারা এখন জেরা করছে তাকে। খবরে পেপারে ছাপা হয়েছে, বড় বড় অক্ষরে তার নাম। তিনি তার অসাবধানতায় দরকারি ফাইল হারিয়েছে। অনেক কষ্টে অনেক তথ্য জোগাড় করেছিল পুলিশেরা, যার ভিত্তিতে একজন বড় মাপের মাফিয়াকে শাস্তি দেওয়ার প্রমাণ ছিল। সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল, সব এক রাতে মিসিং। সিসি ক্যামেরা চেক করেও সেই সময়ের কিছু পায়নি। এবার এই নিয়ে সবাই নিবিড় চৌধুরীকে সন্দেহ করছে। সবাই আশঙ্কা করছে তার মেয়েকে কোনো মাফিয়া কিডন্যাপ করেছিল, আর মুক্তিপণ হিসেবে সিউর ওই তথ্যগুলো হাতিয়ে নিয়েছে। নিবিড় চৌধুরী নিজের মেয়ের জন্য আইনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সবার ধারণা এখনই একটাই, সব বড় বড় পুলিশ অফিসাররা ও তন্ন তন্ন করে খুঁজেও তার মেয়ের সন্ধান এক ফোঁটাও বের করতে পারেনি।
আর এখন হুট করেই তার মেয়ে কোনো ঝামেলা ছাড়াই বাসায় ফিরে এসেছে কাকতালীয়ভাবে। এর পেছনে হয়তো নিবিড় চৌধুরীর গোপন কোনো হাত আছে। তিনি হয়তো কিডন্যাপার দেয় সাথে গোপনে কোন চুক্তি করেছিল যা সবার থেকে আড়াল করে রেখেছে। এভাবে ফাইলটা তো হারিয়ে যেতে পারে না। তার বাসায় এত পাহারাদার থাকতেও এসব নাটকীয় ঘটনা কিভাবে ঘটছে? সম্মানিত একজন মানুষ নিবিড় চৌধুরী সবসময় সৎ ও নিষ্ঠাভাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। কিন্তু এবার তার দুর্বলতায় আঘাত করেছে বলেই হয়তো তিনি তার সত্যের পথ থেকে সরে দাঁড়িয়েছে। এটা আশঙ্কা করছে সবাই। বাসায় আত্মীয়ও আছে। তারা বর্ষাকে এত দিন পর বাড়ি আসার খবর শুনে দেখতে এসেছে। দুঃখী দুঃখী মুখ করে দেখতে আসলেও তাদের মধ্যে আছে খোঁটা দেয়ার ভাব আর তাচ্ছিল্য করা কথা। বর্ষার পাশে বসে একজন মহিলা বলে উঠল, আহারে কি অবস্থা হয়েছে মেয়েটার! কি অত্যাচারই না করেছে! তোমার বাপ মার কি অবস্থা হয়েছিল! পাগলের মতো হয়ে গেছিল তোমার জন্য। আল্লাহর রহমতে ফিরে আসছো, ভালোই হইছে। তোমার ফিরে আসায় তো খুশি হয়েছি। কিন্তু একটা মেয়ে এভাবে 10-12 দিন অজানা অচেনা পুরুষের সাথে ছিল। এটা তো খারাপ কথা। লোকে কত কিছু বলতাছে, খারাপ খারাপ কথা, কিন্তু আমরা কিছু বলি না। কিন্তু সত্যি তোমারে বিয়া দিব কেমনে, আর সমাজে তোমার বাপ মায় মুখ দেখাইব কেমনে? সেটাই ভাবতাছি। তোমার জন্য খারাপ লাগতাছে। বর্ষার পাশে ওর ফ্রেন্ডরা বসেছিল। ওরাও দুপুরের পরে এসেছে। ওদের সামনে এই কথাটা বলে উঠল। এই মহিলাটা বর্ষাদের বাড়ির পাশের বাসার। দুঃখী দুঃখী মুখ করে কথা বললেও উনি যে ওদের অপমান করল সেটা স্পষ্ট। বর্ষা চুপচাপ থাকার মেয়ে না। অন্য সময় হলে এই অপমানের মোক্ষম জবাব দিয়ে দিত। কিন্তু আজকে কিছুই বলছে না, মাথা নিচু করে চুপ করে বসে আছে। ও অবশ্যই এই মহিলাটির কথা কানেই নেয়নি। ও তো চিন্তায় বিভোর নিজের বাপিকে নিয়ে। সমস্ত কাজ করেছে ও, কিন্তু তার শাস্তি পেতে হচ্ছে বাপিকে। কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। বর্ষা কিছু না বললেও ওর ফ্রেন্ডরা এসব মানতে পারল না। তিশা বলে উঠল, আপনার যদি বর্ষাদের নিয়ে এত চিন্তা আর খারাপ লাগা থেকে থাকে, তাহলে এটা বুঝেন না এসব বললে ওদের খারাপ লাগা কমবে না, বরং বাড়বে। কথার তালে তো মানুষকে ভালোই কথা শোনাতে পারেন। সান্ত্বনা বাণী না দিয়ে এখানে থেকে জানত যত সব। মহিলাটা দাঁত কটমট করে তাকিয়ে চলে গেল। তিশা বর্ষার হাত ধরে বলল, তুই তো এমন নীরবে সব সহ্য করার মতো মেয়ে ছিলি না। আজ কি হলো? ওই মহিলার কথাগুলো সহ্য করলি কেন? বর্ষার বলল, বাপির জন্য কষ্ট লাগছে রে। সবাই আঙ্কেলকে ভুল বুঝছে। কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে। কতদিন পর আমরা সব ফ্রেন্ডরা একসাথে আছি। তোর জন্য তো আমাদের আড্ডা জমতই না। সবাই মন খারাপ করে থাকত। বর্ষা তিশার দিকে তাকিয়ে শাওনকে মনে করল। শাওন, এর কি খবর? জানি না কেন অবাক হয় তিশা শাওনের কথা জিজ্ঞেস করাই। জানিস না মানে তোরা না প্রেম করতি? করতাম, কিন্তু তার তো খবর নাই। মানে হলো তোর হারানোর পর থেকে আমিও শাওনের খোঁজ হারিয়ে ফেলি। এর মাঝে আমার ফোন হাত থেকে পড়ে গেছিল জগে, আর নষ্ট হয়ে গেল।
ওর সাথে পরে ফোন ঠিক করার পর কথা হয়েছিল একটু, কিন্তু বেশি না। ওহ, বর্ষা মনে মনে ভাবছে। থাকবে কি করে, সে তো তোকে ব্যবহার করেছে স্বার্থে। এখন আর এত ভালোবাসার অ্যাক্টিং করা প্রয়োজন নাই, তাই করে না। আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের প্রতিনিয়ত ঠকিয়েছে, আর আমরা তাদের সাথে চলাফেরা করেছি। তাদের মুখোশের আড়ালের চেহারাটা না চিনেই। বর্ষা সবার সাথে কথা বলেই বিদায় দিল। ওরা চলে যেতেই বাপির সাথে কথা বলতে বেরিয়ে এলো। বাহরে এখন কেউ নাই। কিছুক্ষণ আগেও পুলিশের ছড়াছড়ি ছিল, সবাই চলে গেছে। বাপি তার ইজি চেয়ারে বসে আছে। বর্ষা চুপচাপ তার পাশে গিয়ে দাঁড়াল। এটা করা ছাড়া ওর আর কিছু করা ছিল না। তুর্য এর শর্ত ও এটাই ছিল। তাকে এই ইনফেকশনগুলো আমায় দিতে হবে, না হলে তিনি বাপিকে মেরে দিত। আমি কি করে সেটা মানতে পারতাম? বাপিকে এই অসম্মানিত আমি করলাম। এটা না করলে তাকে যে বাঁচাতে পারতাম না। নিবিড় চৌধুরী মেয়ের উপস্থিতি টের পেয়ে মেয়ের দিকে তাকায়। এত কষ্টের মধ্যেও মেয়ে মুখটা দেখে তার শান্তি লাগছে। তিনি বর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার প্রিন্সেসের? নবীন মুখে দাঁড়িয়ে কেন? বর্ষা ছলছল চোখে তাকিয়ে আছে। বাপি ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু আমাকে বুঝাতে চাচ্ছে না। তাকে আমি কত কষ্ট দিলাম ওই পাষাণ লোকটার জন্য। সবাই তোমাকে ভুল বুঝছে বাপি। আমার ভালো লাগছে না। মন খারাপ করো না। সত্যি সামনে আসবেই। সত্য চাপা রাখা যায় না। এই সব কষ্টের মাঝেও আমি খুশি কেন জানো? কেন বাপি? ফুপাতে ফুপাতে আমার প্রিন্সেস আমার কাছে চলে এসেছে। এটা আমার জন্য সবচেয়ে আনন্দের। বর্ষা ওর বাপিকে জড়িয়ে ধরল। নিবিড় চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে অফিসার আদিল, আপনার কি মনে হয় ব্যারিস্টার নিবিড় চৌধুরী মেয়ের জন্য আইনের সাথে বিশ্বাসঘাতকতা করল? করতেই পারে। উনার মেয়ে, উনার জীবন শুনেছি। তাকে ফিরে পাওয়ার জন্য এমনটা করতেই পারে। কিন্তু উনি একজন ন্যায়পরায়ণ লোক। এমনটা উনি করবেন বিশ্বাস হচ্ছে না। আদিল আয়েশ করে কফিতে চুমুক দিচ্ছে আর ফোন টিপছে। ওর মাথায় থেকে এই চিন্তা দূর হয়েছে, এতেই শান্তি ও। তুমি এতটা শান্ত আছো কি করে? আছি, কারণ আমার আর ওনার মেয়েকে হন্যে হয়ে খুঁজতে হবে না। একটা শান্তিতে ঘুমাতে পারব। কিন্তু আমার তো শান্তি নাই। এই কাজটা তো আমাকে দিয়েছে। ফাইলটা আমাকে সন্ধান করতে হবে। কাজে লেগে পড়েন। বেস্ট অফ লাক। আদিল চিন্তামুক্ত হয়ে কফি খাচ্ছে। আর হাবিব মুখ কালো করে চলে গেল। নিদ্রার জ্বরের জন্য বাসা থেকে বের হতে পারেনি। সেদিন চলে যেতে চাইলেও যেতে পারেনি। এই জ্বরের মধ্যে ওকে ছাড়েনি অভ্র এবং বাসার কেউই। অতিরিক্ত দুশ্চিন্তা থেকে গা কাঁপিয়ে জ্বর এসেছিল নিদ্রার। চোখ মেলে তাকাতে পারেনি। অভ্র হাসপাতালে থেকে ছুটি নিয়ে ওর পাশে থেকে নিজে চিকিৎসা করেছে। অজ্ঞানের মতো পড়েছিল আর আবোলতাবোল অনেক কথাই বলেছে। সাথে অনেক কিছু ঘটে গেছে 2 দিনে।
2 দিনে পর নিদ্রার জ্বর একটু কমল। 2 দিন মরার মতো বিছানায় পড়েছিল। 2 দিন পর ও যেন ওর সজ্ঞানে উঠে বসল। 2 দিন ওর সাথে কি ঘটেছে ও কিছুই জানে না। জ্বরে ও এতটাই কাতর হয়েছিল সেটাও বুঝতে পারছে, কিন্তু আবছা আবছা অনেক কিছুই মনে পড়ছে আস্তে আস্তে। যতই সবকিছু মনে পড়ছে ততই নিদ্রা চিন্তার মাত্রা বেড়ে যাচ্ছে। ওই জ্বরের ঘোরে অনেক বড় আকাম কাজ করে ফেলেছে, সেটা কিছুক্ষণের মাঝেই পরিষ্কার হয়ে গেল। নিজের এতদিনের সমস্ত অনুভূতি জ্বরের ঘোরে প্রকাশ করে ফেলেছে। তারপর কি হয়েছে কিছু মনে করতে পারছে না। তখন বোধহয় বেশি কাতর ছিল। এই মুখ অভ্রকে কিভাবে দেখাবো? ও আমাকে কি ভাবছে? এবার নিশ্চয় ও আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দেবে, আমাকে ঘৃণা করবে। ওর সাথে আমি প্রতারণা করেছি। ও ভাববে বিয়েটা আমি নিজের স্বার্থে করেছি। তখন অভ্রের মা হাসি মুখে খাবার নিয়ে এলো। এসে নিদ্রার পাশে বসে পড়ল। তুমি উঠে গেছ, দেখি জ্বর আছে কিনা। সবাইকে তো খুব ভয় পাইয়ে দিয়েছিলে। মা অভ্র কোথায়? ও তো নিচে খাচ্ছে। তোমার জ্বর একটু কমেছে তাই খেতে গিয়েছে, না হলে তো তোমার হাত ছেড়ে উঠতই না। কত কেয়ার করলো তোমার আমার মনে হয় ও তোমাকে ভালোবেসে ফেলেছে। তোমাকে একা রেখে ও বর্ষাকে ও দেখতে গেল না। মেয়েটা বাসায় এসেছে 2 দিন হয়ে গেল আর ও কিনা গেল না। আমার ছেলের বুদ্ধি হয়েছে। ওই মেয়ের ভূত মাথা থেকে নেমেছে। আমি বিস্মিত হয়ে শাশুড়ি আমার দিকে তাকিয়ে আছি। আমার জন্য অভ্র বর্ষার সাথে দেখা করতে যায়নি। আমার এত কেয়ারিং করেছে। আর বর্ষা ফিরে এসেছে কিভাবে? শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন এত কিছু জানে না। আমি আর ঘাটলাম না। কিন্তু বর্ষাকে পাওয়া গেছে শুনে ভালো লাগছে। অভ্র ওসব জানার পর কেমন রিয়েক্ট ভাবছি। আমি কিভাবে সামাল দিব? শাশুড়ি মা আমাকে খাইয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ বাদে অভ্র এলো রুমে আর নিদ্রার কাছে এসে বলল, এখন কেমন লাগছে? নিদ্রা বলল, ভালো। নিদ্রা লজ্জায় মাথা নিচু করে আছে। ওর আরেকটু মনে পড়েছে। জ্বরের ঘোরে শুধু ভালোবাসি বলে থামেনি নিদ্রা, অনেক আজেবাজে কথাও বলছে। অভ্র বলল, এমন লজ্জায় লাল নীল হচ্ছিস কেন? চমকে উঠল নিদ্রা ও মুখ নিচু করে বলল, জ্বরের ঘোরে আমি অনেক আজেবাজে বকেছি তোকে, সরি। আর? অভ্র বলল, আর? তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না। ও সব সত্যি না। কোনো সব সত্যি না? তুই যে আমাকে ভালোবাসিস সেটা নাকি তুই আমাকে মন থেকে স্বামী মানিস সেটা? কোনটা মিথ্যা? নিদ্রা অভ্রের দিকে তাকিয়ে দেখল অভ্র ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে ও তাড়াতাড়ি চোখ নামিয়ে বলল, সব মিথ্যা, ও সব আমার মনের কথা না। থাক, আর মিথ্যা বলতে হবে না। বন্ধু হয়ে প্রতিনিয়ত এইভাবে আমাকে ঠকালি। এত বড় কথা তুই আমার থেকে লুকালি। এইটুকু বিশ্বাস নেই যে এটা আমাকে বলতে পারলি না। নিদ্রা অভ্রের কথায় খুব কষ্ট পেল। ও অভ্রের এক হাত ধরে বলল, আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমি ভয়ের কারণে এসব বলতে পারিনি তোকে। আমি ভেবেছিলাম এসব জানলে যদি তুই আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিস। তাই আমি কিছু বলতে পারিনি, সাহস করে উঠতে পারিনি। অভ্র ঝামটা দিয়ে নিজের হাতে থেকে নিদ্রার হাত ছাড়িয়ে উঠে দাঁড়াল।
আমার মন মেজাজ খুব খারাপ। দয়া করে আমার সাথে কথা বলিস না। আমি জানতাম তুই এমন করবি, এজন্য কিছু জানাইনি। তুই এসব জানতে পারলে আমার থেকে দূরে সরে যাবি। বন্ধুত্বের জন্য যতটুকু ভালোবাসিস সেটাও আর থাকবে না। তুই আমাকে বন্ধু থেকে বেশি আপন করে ভালোবাসবি না কখনো। এজন্য আমি তাকে কিছুই জানাইনি। বিশ্বাস কর, তোকে আমি হারাতে চাইনি। এজন্য আমার বুকের ভেতর যে ভালোবাসা আছে সব আমি আড়াল করে রেখেছিলাম। অভ্র আর একটা কথা বলল না, শার্ট প্যান্ট পরে হাতে ঘড়ি পরতে পরতে রুম ছেড়ে বেরিয়ে গেল। পেছনে থেকে নিদ্রা ওকে ডাকতে লাগলো, ও আর শুনল না। নিদ্রা ওখানে হাঁটু ভেঙ্গে বসে কাঁদতে লাগব। আমাদের সব কাজ শেষ, আমরা নিবিড় চৌধুরীকে সবার সামনে মাথা নিচু করে ছাড়িয়েছি। এখন সবাই তাকে অবিশ্বাস করে, সন্দেহ করে, জেরা করেন। তার এই গর্বের পেশা এবার তার থেকেই হাতছাড়া হয়ে গেছে। আইন এখন তাকেই সন্দেহের তালিকায় রেখেছে। এবার এই ফাইলে তথ্য দিয়ে আরিয়ানকে জব্দ করতে পারব। শাওন তো খুশিতে পারে না, লাফিয়ে ওঠে তুর্যের গায়ের উপরে পড়ে। তুর্য ধাক্কা দিয়ে শাওনকে বিছানার নিচে ফেলে দিয়ে দিল। শাওন এক চিৎকার দিয়ে উঠল। এটা কি হলো? তুই আমাকে এইভাবে নিচে ফেললি কেন? কত খুশিতে আমি নাচানাচি করছিলাম, আর তুই আমাকে ফেলে দিয়ে আমার সমস্ত আনন্দ মাটি করে দিলই। আরেকটা কথা বললে তো এক ঘুষি দিয়ে আমি নাক ফাটিয়ে দেব। যা এখান থেকে। কিরে ভাই, এত আনন্দ মধ্যেও তুই এমন মুখটাও গম্ভীর করে রেখেছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তোর এমন অদ্ভুত ইচ্ছে হলো কেন? তুই কি কোনো কিছু নিয়ে চিন্তিত? তোর বর্ষার ফ্রেন্ড তিশার সাথে রিলেশন করতি? তুর্যের কথায় শাওন হকচকিয়ে বিছানা থেকে নেমে গেল। কি সব বলিস? ওইসব তো নাটক ছিল। আই হেট লাইং। শাওন ঢোক গিলে আমতা আমতা করে বলল, তুই এসব কিভাবে জানলি? আমার জানাটা কি খুব কঠিন তোর মনে হয়? না মানে তা না, আসলে ওই কিভাবে যেন হয়ে গেছে। নাটক করতে করতে কখন যেন আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তুই শুনলে তো রাগ করবি। এজন্য আমি তোকে লুকিয়ে ওর সাথে কথা বলেছি। সরি ভাই, প্লিজ রাগ করিস না। রাগ করব না বলছি, সেই বিষয়টা আমাকে জানালে হতো না। আমি কি তোর প্রেমে বাধা দিতাম? আমি বুঝতে পারি নাই, সরি, মাফ করে দিও প্লিজ। শাওন কানে হাত দিয়ে বলল। তুর্য এগিয়ে এসে ওকে কয়টা মেরে থামল। বর্ষাদের ফ্যামিলির উপর দিয়ে ঝড়ের উপর ঝড় বয়ে যাচ্ছেই। মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল। কিন্তু মেয়েকে ফিরে পেয়ে সবাই খুশি হলেও তারপরই পরিবারের আরেক ঝড় এসে নিজের চাকরি হারাল নিবিড় চৌধুরী। এখন বাসা থেকে বের হতে তিনি পারেন না। সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। তার ওপর মেয়েকে নিয়ে বাজে কথা রাস্তায়, চায়ের দোকানে, মহিলাদের আড্ডাখানায়, সব জায়গায় শোনা যায়। মেয়ের চরিত্র নষ্ট হয়ে গেছ। চরিত্রহীন মেয়েকে এখন তারা সমাজে রাখবে না, সাথে একজন বিশ্বাসঘাতকে রাখবে না। বাবা মেয়েকে তাড়ানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে যেন। মেয়ে তো তার পালিয়ে যায়নি, তাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। এখানে মেয়ের কি দোষ? তার মেয়ে যে এসবের জন্য দরজা আটকে কান্না করছে, সব সময় কি করে তার মন ভালো করবে? অনেক ভেবে তিনি বর্ষার ফ্রেন্ডদের কল করে আসতে বলল বাসায়, আর বলে বর্ষাকে যেন কোথায় বেড়াতে নিয়ে যায়।
তাহলে মেয়েটার মন ভালো হতে পারে। বর্ষাকে জোর করে বেড়াতে নিয়ে এসেছে ওর ফ্রেন্ডরা। সবাই হাতিরঝিল এসেছে বেড়াতে। আগেও অনেকবার এসেছে এখানে। সব সময় এসে সবাই আড্ডা মাস্তি করছে। বর্ষা তো সবচেয়ে বেশি ও বেড়াতে খুব পছন্দ করে। ওর যতই মন খারাপ হোক না কেন বেড়াতে গেলে ওর মন ভালো হয়ে যায়। হইহল্লা করা, কথা বলা, লাফালাফি সবচেয়ে বেশি ওই করে। কিন্তু এবার বেড়াতে এসে বর্ষা চুপচাপ। প্রথমে ওর মনটা কিছুটা আনন্দিত হলেও বেড়াতে আসার পর থেকে বর্ষা চুপচাপ হাঁটছে আর চারিদিক তাকিয়ে কাউকে খুঁজছে। ওর মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে। পলকহীনভাবে কেউ ওর দিকে তাকিয়ে আছে। সেই আশঙ্কা পর থেকে আর বেড়ানোর মজাটা অনুভব করতে পারল না। ওর ফ্রেন্ডরা জিজ্ঞেস করছে, কি হয়েছে এমন আতঙ্কিত মুখ করে আছিস কেন? ও কিছু বলেনি, শুধু বলেছে, চল এখন থেকে আমার বেড়াতে ভালো লাগছে না। সবাই নিরাশ হয়ে গেল। বর্ষার মন ভালো করতে বেড়াতে নিয়ে এসেছিল কিন্তু তার কিছুই হল না। বর্ষাকে নিয়ে রেস্টুরেন্টে এলো সবাই। এসেই একটা কেবিনে ফিলআপ করে বসে পড়ল। বর্ষার আইসক্রিম পছন্দ তাই ওরা আইসক্রিম অর্ডার দিল। প্রথমে তো তোর মুখটা খুশি লাগছিল, কিন্তু হঠাৎ করেই কেমন যেন তোকে চিন্তিত লাগছে। আর কাউকে যেন খুঁজছিলি আশেপাশে, তুই কি কাউকে দেখেছিস? বর্ষা চুপ করে আছে। সত্যি তো ও কাউকে দেখেছ। ওর মনে হল তুর্যকে দেখেছে এক নজর। এটা কিভাবে সম্ভব? লোকটা এখনো ওর পিছু ছাড়েনি, এখনো ওকে ফলো করে যাচ্ছে। লোকটার উদ্দেশ্য কি? একবার আবসা দেখছিল আর তো দেখেনি। এটা কি ওর মনের ভুল নাকি সত্যি ওকে ফলো করছে তুর্য? তুর্য নামটা উচ্চারণ করতে ওর বুকের ভেতর ধক করে উঠল। লোকটার জন্য বাসা থেকে বের হতে পারে না আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ওকে নিয়ে বাজে কথা বলে। কেমন যেন করে তাকিয়ে থাকে। সবকিছুই লোকটার জন্য হয়েছে। সমাজের চোখে খারাপ হয়ে গেছে। এইখানে তো ওর কোনো দোষ নেই, তবুও সবার চোখে ওই অপরাধী হয়ে গেছে। সব শেষ করে এখনো ওর পেছনে পড়ে আছে। আর কি চায় লোকটা? আমাদের কি মেরে ফেলতে চায় নাকি? একদম। চকলেট ফ্লেভারের আইসক্রিম সামনে নিয়ে বসে আছে বর্ষা। সবাই খাচ্ছে, কথা বলছে, ও বিভোর আছে ওর চিন্তা নিয়ে। কারো ধাক্কা খেয়ে চমকে উঠল। কিরে, এমন করে বসে আছিস কেন? খাচ্ছিস না কেন? আমাদের খাওয়া শেষ হয়ে গেল আর তুই হাতও লাগালি না। আগে তো এমন হতো না, সবার আগে তোর আইসক্রিম খাওয়া শেষ হতো আর আজ। আমার ভালো লাগছে না, আমি খাবো না। বর্ষার কথা শুনে সবাই অবাক চোখে তাকালো বর্ষার দিকে। এটা বর্ষা বলল, কেউ বিশ্বাস করতে পারছে না। যে মেয়ে আইসক্রিম পাগল সে কিনা বলছে আইসক্রিম খাবে না বলছে। অন্যদিন হলে দুইটা ওর খাওয়া হয়ে যেত, আর আজ কি বলছে? এতটা চেঞ্জ হয়ে গেল কি করে? সবার খুব খারাপ লাগতে শুরু করল ওর জন্য। বর্ষা সব সময় সবার মন ভালো করত, কথা বলায় বাচাল ছিল ও। আর একটু পাগলি টাইপের চঞ্চল মেয়ে, সব সময় হেসে খেলো চলত। আর ওর এই অবস্থা কেউ মেনে নিতে পারছে না। এটা তোর ফেভারিট চকলেট আইসক্রিম, তুই খাবি না? না, আমার ভালো লাগছে না, বাসায় যাব আমি। বলেই বর্ষা উঠে দাঁড়াল। গলায় ঝুলিয়ে রাখা নীল ওড়না কাঁধের একপাশে ফেলে হাঁটা ধরল। সবাই দৌড়ে ওর পাশে দিয়ে হাঁটতে লাগল।
একজন বিল দিতে গেছে। এদিকে তুর্য গাড়ির বসে বর্ষার যাওয়ার দিকে তাকিয়ে আছে। একজন লোককে রাখা আছে যে সারাক্ষণ বর্ষার উপর নজর রাখে, তার থেকে জানতে পেরেছে বর্ষা বাসা থেকে বেরিয়েছে। সেটা শুনেই সব কাজ ফেলে এখানে চলে এসেছে তুর্য। অনেক দিন পর বর্ষাকে এক নজর দেখার ইচ্ছা দমাতে পারেনি। বর্ষাকে সেদিন ফিরিয়ে দেওয়ার পর থেকে তুর্য নিজের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। না চাইতেও ও বর্ষাকে মিস করা শুরু করে। ওর মস্তিষ্কে সবসময় বর্ষার চিন্তা ঘুরতে থাকে। এই যে চোখ বন্ধ করলেই ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে, চোখের সামনে ভেসে ওঠে। বাসার আনাচে কানাচে বর্ষাকে দেখতে পায় ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। সাথে ঘুমের মধ্যে ও দেখে বর্ষা ওকে বলছে, আপনি খুব পাষাণ একটা লোক, দয়া মায়া বলতে কিছু না। আপনার কোনো দিন ভালো হবে না। আপনি আমাকে খুব কষ্ট দিয়েছেন। মিস করা শুরু করে অসম্ভবভাবে। খুব মায়া ওই মুখটায়, আর সেই মায়া আটকে গেছে তুর্য। বর্ষা ওকে পাগল করে দিয়েছে। এইভাবে ওর স্বপ্ন এসে ওকে কথা শোনানো। কোনো কাজ ঠিকমতো করতে পারে না। ঘুমিয়ে জেগে থেকে সবসময় বর্ষাকে মিস করে। শত চেষ্টা করেও বর্ষাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। আজ যখন বর্ষাকে দেখার সুযোগ পেল, ছুটে চলে এলো। আর অদ্ভুতভাবে তুর্য কিনা একটা মেয়েকে ফলো করছে ওর সব কাজ ফেলে রেখে। বর্ষাকে রেস্টুরেন্টে থেকে বেরোতে দেখে ও সব চিন্তা একপাশে ফেলে রেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ওরা চলে যেতে তুর্য অবাক হল নিজের কাজে। ও যে বর্ষার মায়া জালে ভালো ফেসে গেছে বুঝতে পারছে। নিজের এমন কাজে নিজে লজ্জিত হয়ে গাড়ি ঘুরিয়ে বাসাদিকে রওনা দিল। এসব শাওন জানতে পারলে ওকে কি ভাববে? ছি, শেষে কিনা নিজের শত্রুদেরকে নিয়ে আমি মাতামাতি শুরু করছি। বিকেলে একটা আননোন নাম্বার থেকে নিবিড় চৌধুরীর ফোনে কল আসে। কলটা তুর্য করেছিল। কল করে নিবিড় চৌধুরীকে খুব সুন্দরভাবে অপমান করেছে। এতদিনে নিবিড় চৌধুরী এর অহংকারের চাকরিটা চলে গিয়েছে। এই চাকরির জন্য খুব অহংকার করতেন তিনি। এখন সেই চাকরিটায় আর তার নেই। তার নামের পাশে থেকে ব্যারিস্টার ডিলিট হয়ে গেছে। এইটাই তো করতে চেয়েছিল, সবার সামনে নিবিড় চৌধুরীকে অপমানিত, লাঞ্ছিত হতে দেখতে চেয়েছিল। সেটা দেখা হয়ে গেছে। নিবিড় চৌধুরী ক্রোধান্বিত গলায় বলল, কে তুমি? আমার সাথে এসব কেন করছ? আমার সাথে তোমার কি শত্রুতা? কে আমি বললে ও আপনি আমাকে চিনবেন না? চিনব না। তাহলে তুমি আমার পরিচিত না অপরিচিত কেউ? তোমার সাথে তো তাহলে আমার বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই নাই। তাহলে তুমি আমার সাথে এইসব কেন করছো? এসব করে তুমি কি লাভ পাচ্ছ? এইটা ঠিক, আপনার কাছে আমি পরিচিত না অপরিচিত একজন। কিন্তু আপনার সাথে বন্ধুত্ব না থাকলেও শত্রুতা আছে। অপরিচিত একজন আমার শত্রু কিভাবে হলো? আমি তোমার কি ক্ষতি করেছি দয়া করে বলবে? যার জন্য তুমি আমার সাথে এত খারাপ করছো? অবশ্যই, কেন বলবো না। আপনি আমার একমাত্র আদরের ছোট ভাইকে জেলে পাঠিয়েছিলেন, মনে আছে? ছেলেটার নাম ছিল আহান। আজ থেকে 2 বছর আগে একটা মেয়ের মিথ্যা কথার উপর ভিত্তি করে আপনি তাকে শাস্তি দিয়েছিলেন, যার জন্য তাকে মেডিকেল থেকে বের করে দেওয়া হয়। পুরোপুরি নষ্ট হয়ে যায় আমার ভাইয়ের জীবন।
আমি তখন বাংলাদেশের বাইরে ছিলাম। সবটা শুনে আমি আপনাকে ফোন করেছিলাম। বলেছিলাম এসব মিথ্যা, আমি সব প্রমাণ করব এসে। আমার ভাইকে আমি নির্দোষ প্রমাণ করব। আপনি তাকে ছেড়ে দিন, সবকিছু ধামাচাপা দিয়ে দিন কিছুদিনের জন্য। কিন্তু আপনি শোনেননি, আমার ওপর চিৎকার চেঁচামেচি করে ফোন রেখে দেওয়ার আগে বলেছিলেন, তুই একটা লম্পট, তোর ভাইও একটা লম্পট, মেয়েদের সাথে অসভ্যতামি করে। এখানে একটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে তোর ভাই, আর তুই সেগুলো ধামাচাপা দিতে বলছিস। তোর ভাইকে উচিত শাস্তি দেবই আমি। একটা মেয়ের সাথে অসভ্যতামির শাস্তি ওকে পেতেই হবে। যেমন ছোট ভাই তেমনি তুই। কোথায় ভাইকে এর জন্য কঠিন কথা বলবি, শাস্তি দিবি, তা না, তুই আমাকে সবকিছু ধামাচাপা দিতে এসেছিস। কোনো চরিত্রহীন বাবা মায়ের সন্তান তোরা, তোদের তো মনে হয় জাতের ঠিক নেই, রক্তের ঠিক নেই দেখছি। বাবা মাকে চরিত্রহীন লম্পট বলেছিলেন, শুধু আমাদের খারাপ কথা বলে আপনি ছাড়েননি। আমাদের বাবা মাকে আপনি ইনসাল্ট করেছিলেন। আমাকে আজেবাজে কথা বলে আমার ভাইকে ঠিক জেলে পাঠিয়েছিলেন। সেদিন আমার ভাই ছিল একা। একা এই সব সহ্য করতে না পেরে আমার ভাই সুসাইড করে মারা গিয়েছিল। আমি আমার একমাত্র ভাইকে শেষবারের মতো দেখতে পাইনি। আমার ভাইয়ের মৃত্যুর পর কিন্তু সেই মেয়েটা সব সত্যি বলে দিয়েছিল। তিনি সব মিথ্যা অভিযোগ করেছিল। আমার ভাইয়ের নামে মিথ্যা বলেছিল। তার সাথে আমার ভাই কোনো অসভ্যতামি করেছিল না। সেদিন যদি আপনি আমার কথা শুনতেন তাহলে আমার ভাইকে মরতে হতো না। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে আমি ধ্বংস করে দেব। এজন্য আমি আপনার একটা ছেলের খোঁজে ছিলাম, কিন্তু পেলাম মেয়ে, কি করব, তাকেই আমি টার্গেট করলাম। মেয়ে তো আপনার কলিজার টুকরা, তাই তো মেয়েকে ফার্স্ট কিডন্যাপ করলাম। বর্ষাকে তুমি কিডন্যাপ করেছিল? রেগে বলল নিবিড় চৌধুরী। হ্যাঁ, আমি করেছিলাম। যে অপরাধের দায় আপনি আমার ভাইকে শাস্তি দিয়েছিলেন, সে অপরাধ আমি আপনার মেয়ের সাথে করার জন্য তাকে কিডন্যাপ করেছিলাম। আপনার তো নিজের ও নিজের পরিবারের সবাইকে নিয়ে খুব গর্ব। তারা খুব চরিত্রবান। আর আমি আমার ভাইয়ের তো চরিত্রের ঠিক নাই। তাই আপনার পরিবারের মেয়ের আমি ক্ষতি করতে এসব। কি তুমি আমার মেয়ের সাথে এসব করতে কিডন্যাপ করেছিলে? তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছ, এই জন্য তো আমার মেয়েটা গুমরিয়ে থাকে। তোমার সাহস কি করে হলো আমার মেয়ের সাথে এসব করার? তোমাকে আমি পুলিশে দেব। তুর্য কথা শেষ করতে না পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর বাঁকা হেসে বলল, আমাকে পুলিশে দিবেন? আচ্ছা, কেস করে আসেন। আচ্ছা, কার নামে কেস করবেন? আপনি কি আমার নাম জানেন? আমাকে কখনো দেখেছেন? কি বলে কেস লিখবেন? নিবিড় চৌধুরী ঘাবড়ে গেল। আসলেই তো এই ছেলেটাকে তো উনি চেনেন না, নাম ও জানেন না। আচ্ছা, এসব কিছু ভাবতে থাকেন। এখন তো আপনাকে এমনিতেই কেউ দেখতে পারে না, পাড়া প্রতিবেশীর কেউই। আরেকটা কথা, দুদিনের মাথায় আপনাকে বাসা থেকে হয়তো তাড়িয়ে দেওয়া হবে। কারণ আপনার ব্যাংকে থেকে অনেক লোন নেওয়া আছে, যেটা পরিশোধ করার টাকা পয়সা আপনার হাতে কিছুই নেই। সেই সবের জন্য আপনাকে বাড়িটা ছেড়ে দিতেই হবে। আপনার জন্য আরেকটা সুন্দর ড্রামা কালকে দেখতে পাবেন। রাখি, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে গেল।
নিবিড় চৌধুরী চিৎকার করে উঠল বর্ষা বলে। ওনার বুকে ব্যথা করছে। বর্ষা দৌড়ে এসে দেখে বাবা সোফায় বসে আছে বুকে হাত দিয়ে। ও বলল, বাপি কি হয়েছে তোমার? ড্রয়িং রুমে মাথা নিচু করে চোখের জল ফেলছে বর্ষা। নিবিড় চৌধুরী বুকে ব্যথা নিয়ে আক্ষেপ করে বলছে, আমার ভুলের শাস্তি আমার মেয়েকে পেতে হলো কেন? আমার চাকরি চলে গেছে যেত, আমার সবকিছু শেষ হতো, দরকার হলে এর জন্য আমার জীবন চলে যেত, কিন্তু তার বদলে মেয়ের এত বড় সর্বনাশ কেন হলো? আমার ভুলের জন্য আজ আমার বর্ষার এত বড় ক্ষতি হয়ে গেল। নিজেকে আমি কি করে ক্ষমা করব? বর্ষার মা মেয়ের বুকে জড়িয়ে নিলেন। তিনিও কাঁদছে। বর্ষা চুপচাপ মাথা মায়ের বুকে দিয়ে আছে। নিবিড় চৌধুরী মেয়ের সামনে বসে থাকতে পারছে না। তিনি বুকের ব্যথা চেপে রুমে চলে এলো। বিছানায় শুয়ে পড়ল। মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল শুধু তার জন্য। আবার বাসা থেকেও নাকি চলে যেতে হবে, কোথায় যাবে সে? বুকের ব্যথা বাড়ছে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে নিবিড় চৌধুরী হার্ট অ্যাটাক করেন রাতেই। বর্ষা ও ওর মা নিবিড় চৌধুরীর অবস্থা দেখে ভয়ে আঁতকে ওঠে। রাতে দুজন মেয়ে মানুষ কি করবে? বর্ষার মা স্বামীর পাশে বসে কাঁদতে থাকে। বর্ষা দৌড়ে দারোয়ান চাচাকে ডেকে নিয়ে আসে। তারপর ড্রাইভার ও দারোয়ানের সাহায্যে রাতেই নিবিড় চৌধুরীকে নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। স্বামীর এই অবস্থা মানতে পারে না বর্ষার মা, তিনি ও অসুস্থ হয়ে পড়েন। তাকেও ভর্তি করা হয়। আর বর্ষা বাবা মায়ের এই করুণ অবস্থায় হাসপাতালের করিডোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন একটা পরিচিত মুখ দেখতে পায়। সে আর কেউ না, নিদ্রা। নিদ্রা এগিয়ে আসতেই বর্ষা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। নিদ্রা বর্ষার মাথায় হাত রেখে শান্ত হতে বলে, শান্ত হও বর্ষা, তোমাকে এখন শক্ত হতে হবে। তুমি ভেঙে পড়লে আঙ্কেল আন্টিকে দেখবে কে? আমি শান্ত হতে পারছি না। আমাদের সাথে এমন কেন হচ্ছে আপু? একে একে সব কষ্ট আমাদের আষ্টেপৃষ্ঠে ধরছে কেন? সব দিক থেকে বিপদ আমাদের ঘিরে ধরেছে। সব ঠিক হয়ে যাবে। পানি খাও ধরো, বলেই নিজের থেকে বর্ষাকে ছাড়িয়ে নিল নিদ্রা আর পানির গ্লাস এগিয়ে দিল। কাঁদতে কাঁদতে বর্ষার গলা শুকিয়ে গেছে। ও ঢকঢক করে পুরোটাই খেয়ে ফেলল। নিদ্রা ওর পাশে বসল। কি বলে সান্ত্বনা দেবে নিদ্রার জানা নেই। নিদ্রা সুস্থ হয়েই হসপিটালে চলে এসেছিল, কাজ বেশি থাকায় রাত হয়ে গেছে। বাসায় চলে যাচ্ছিল তখন বর্ষাকে ও ওর পরিবারের কে আসতে দেখে ঘাবড়ে যায়। কাছে গিয়ে সব জানতে পেরে নিজেই বর্ষার মাকে দেখেছে। বর্ষার বাবাকে সিনিয়র ডাক্তার দেখছেন। বর্ষা একা ছিল এখানে, ভেঙে পড়েছিল, কিন্তু পরিচিত নিদ্রাকে পেয়ে একটু ভরসা পেয়েছে। বিয়ের সময় নিদ্রার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে বর্ষার সাথে। ও নিদ্রাকে নিজের বড় বোন ভাবে, তাই নিদ্রাকে পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছে। মাম্মা কেমন আছে আপু? আন্টি সুস্থ আছে এখন, কিন্তু ওনার জন্য এই চিন্তা করাটা রিস্ক। আগেও এর জন্য স্টক করেছেন উনি, তাই উনাকে চিন্তা থেকে দূরে রাখাটা বেটার। দূরে কি করে রাখব? সমস্ত দুশ্চিন্তা তো আমাদের জড়িয়ে আছে, এটা থেকে মুক্তি নাই। নিদ্রা কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চুপ করেই আছে। বর্ষার ফুপিয়ে কাঁদছে। ও তাকিয়ে আছে বর্ষার কান্নারত মুখের দিকে।
মা যেদিন মারা গেল আমিও এমন অবস্থা ছিলাম। কেউ পাশে ছিল না। একা বসে কেঁদেছিলাম। আজ নিজের জায়গায় বর্ষাকে দেখতে পাচ্ছে ও বর্ষার কষ্টটা উপলব্ধি করতে পারছে, কিন্তু তাকে শান্ত করতে পারছে না। নিদ্রার চোখেও জল চলে এলো। কিছু বলতে যাবে ওর ফোন বেজে উঠল। অভ্র কল করেছে। ও রিসিভ করল না, কেটে দিল। পরপর কয়েকবার কল এলো, তাই বাধ্য হয়ে রিসিভ করে সরে দাঁড়ালো আর কানে নিয়ে বলল, কি হয়েছে? কেটে দিচ্ছি, দেখছিস না? তাও কল করছিস কেন? কাটছিস কেন? আর কোথায় তুই? এই শরীর নিয়ে বাসা থেকে বের হয়েছিস কেন? আবার রাত হয়েছে গেছে, এখনো বাসায় কেন আসিসনি? আমি আর আসব না। আমি আমার বাসায় ফিরে যাব। হোয়াট? রাখছি, আমি বিজি আছি। ওয়েট, তুই কোথায় আছিস এখন? হাসপাতালে। বলেই নিদ্রা কল কেটে দিল। বর্ষাকে একা রেখে যেতে ও পারছে না। মেয়েটার মনের অবস্থা ভালো নাই, তাই পাশে বসে রইল। ডাক্তার বের হলো অনেকক্ষণ পর। বর্ষার বাবার জ্ঞান ফিরেনি। জ্ঞান ফেরা না পর্যন্ত কিছু বলতে পারছে না। শত বলেও বর্ষাকে কিছু খাওয়াতে পারল না। অভ্র এলো আধা ঘন্টা পর। এসেই বর্ষাকে দেখে চমকালো, তারপর নিদ্রার থেকে সব শুনল। নিদ্রাকে একপাশে টেনে নিয়ে গেল অভ্র। কি হয়েছে? টানাটানি করছিস কেন? বাসায় চল। সরি, আমি আর ওই বাসায় যাব না। তোদের অনেক কষ্ট দিয়েছে, অনেক বিরক্ত করেছি। আর করতে চাই না। পাগলামো করিস না। বাসায় পুলিশ এসেছে। মানে কেন? অবাক হয়ে বলল নিদ্রা। বাসায় গেলেই বুঝতে পারবি। চল আমার সাথে। কিন্তু মেয়েটাকে এইভাবে একা রেখে? ওর আত্মীয় কাউকে আসতে বলি। হুম। বর্ষাকে বলে চলে গেল নিদ্রারা। বর্ষা ওর মামাদের কল করেছিল, কেউ আসবে না। বিপদের সময় কেউ পাশে থাকে না। বর্ষা একাই বসে আছে। ওর মাথা ব্যথা করছে। ও মাথা চেপে চোখ বন্ধ করে আছে। তখন হাসপাতালে পুলিশ এসে ভিড় করা শুরু করল। নিবিড় চৌধুরীকে সবসময় পুলিশের নজরে রাখা হয়েছে। তার এই অবস্থায় কথা জানতে পেরেই সবাই চলে এসেছে। বর্ষাকে সবাই জেরা করা শুরু করল। বর্ষা এখন বসে থাকতে পারছে না। একেতে মাথা ধরেছে, তার উপর বাবা মায়ের এই অবস্থা। সেখানে এই প্রশ্নগুলো একটু ও পছন্দ হচ্ছে না। ও বিরক্ত হয়ে চুপ করে আছে। হঠাৎ নিবিড় চৌধুরী হার্ট অ্যাটাক কেন করল? কি হয়েছিল? বাসায় কেউ কি এসেছিল? বা কারো সাথে ফোনে ঝগড়া হয়েছে? নানা রকমের প্রশ্ন করে যাচ্ছে বর্ষাকে। কোনো উড় দিচ্ছে না দেখে সবাই ব্যর্থ হয়ে চলে গেল। দুইজন পুলিশকে নিবিড় চৌধুরী এর জ্ঞান ফেরার জন্য রেখে গেল। জ্ঞান ফিরলেই যাতে খবর দেয়। নিদ্রা বাসায় এসে দেখল তিনজন পুলিশ বসে আছে সোফায়। আর আয়েশ করে কফি খাচ্ছে। ও তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে এলো। আদিলও খুব তৃপ্তি করেই কফি খাচ্ছে। তখন কাউকে আসতে দেখে মাথা তুলে সামনে তাকাল। নিদ্রার মুখের দিকে তাকিয়ে থমকে গেল আর দাঁড়িয়ে পড়ল। বিস্ময়! ওর হাতে থেকে কফির কাপ নিচে পড়ে গেল আর ঝনঝন শব্দ করে তা ভেঙে গেল। ও অবাক নয়নে নিদ্রার মুখের দিকে তাকিয়ে আছে। আর নিদ্রা হাঁটা থামিয়ে আদিলের হতভম্ব হওয়া মুখটার দিকে তাকিয়ে আছে। মাথা নিচু করে ভাঙা কাপের দিকে তাকায়।
বাসায় সবাই অবাক হয়েছে আদিল এর রিয়াকশন দেখে। আদিল এর পাশ থেকে একজন আদিল কানের কাছে ফিসফিস করে বলল, স্যার আর ইউ ওকে? আপনি এমন করছেন কেন? আদিল হকচকিয়ে যায়। নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে বলে, সরি, আপনাদের কাপটা ভেঙে ফেললাম। বলেই গম্ভীর করে ফেলল মুখটা আদিল। তারপর নিদ্রার দিকে তাকিয়ে বলে, আপনি মিসেস অভ্র? নিদ্রা হ্যাঁ বলে। তারপর বলে, আপনি যাদের কথার ভিত্তিতে এখানে এসেছেন সেটা সম্পূর্ণ ভুল অফিসার। আদিল এগিয়ে এসে নিদ্রা মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? আমাকে জোর করে বিয়ের আসরে বসানো হয়নি। আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, আর ডিভোর্সও নিজের ইচ্ছায়ই দেব। এখানে অভ্র বা ওর পরিবারের কোনো দোষ নাই। তারা আমাকে যথেষ্ট ভালোবাসে, কোনো রকম অত্যাচার করেনি। আমার চাচা চাচি নিজের স্বার্থে এসব করেছে। আপনি অভ্রকে জেলে নেবেন না প্লিজ। সরি, আমরা আপনার কথা রাখতে পারব না। কেস যেহেতু করা হয়েছে মিস্টার অভ্রকে আমাদের সাথে যেতেই হবে। এটা কি ধরনের কথা? আমি নিজে বলছি তো, এসব ওদের জোর জবরদস্তি নাই। আমার সম্মতি আছে, আর সম্পর্ক থেকে আমি বের হতে চাইছি। এটাই সমস্যা। আপনারা যদি একসাথে থাকার সিদ্ধান্ত নিতেন তাহলে আপনার কথা মেনে নিতাম, কিন্তু আপনাদের আলাদা হওয়ার কথা শুনে আমার মনে হচ্ছে কেসটা করা ঠিক হয়েছে। আর আপনি সত্যি বলছেন তার কি গ্যারান্টি? এমন তো হতে পারে আপনার স্বামী আপনাকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে এসব বলাচ্ছে নিজে বাঁচতে। আপনারা আমার কথা বিশ্বাস না করে তাদের কথা কেন বিশ্বাস করছেন, যারা আমাকে এক দণ্ড সহ্য করতে পারে না? কষ্ট এরা না, তারা আমাকে দিয়েছে। আর আপনি তাদের কথায় এখানে আমার হাজবেন্ডকে গ্রেফতার করতে এসেছে কেন? আর অভ্র আমার বন্ধু, ওকে আমি অনেক দিন ধরে চিনি, ওকে আমি বন্ধুর বেশি ভাবি না, তাই ডিভোর্স দিয়ে আলাদা হবে যাব, এতে এত সমস্যা কোথায়? আপনার স্বামী অন্য কাউকে ভালোবাসে, সেজন্য আপনাকে ডিভোর্স দিতে চাই শুনছি আমরা। নিদ্রা, অভ্র ও ওর পরিবারের সবাই পুলিশকে বোঝানো চেষ্টা করল কিন্তু পারল না। অভ্রকে জেলে নিয়ে গেছে। নিদ্রা মাথায় হাত দিয়ে বসে পড়ল সোফায়। এখন অভ্রকে জেলে থেকে ছাড়াবো কি করে ভাবছে নিদ্রা। আদিল যাওয়ার আগেও নিদ্রার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, যা নিদ্রার চোখ এড়ায়নি। পুলিশ চলে যাওয়ার 1 ঘণ্টা পর নিদ্রা ও অভ্রের বড় ভাই থানায় এসে হাজির হয়। নিদ্রা থানায় গিয়ে জানায় ও অভ্রকে ডিভোর্স দেবে না। নিদ্রার কথায় অভ্রকে ছেড়ে দেয়। নিদ্রার সিদ্ধান্ত শুনে অভ্র অবাক হয়ে যায়। হতভম্ব হয়ে ভাইয়ের সাথে আগে আগে বেরিয়ে আসে। নিদ্রা তখনও আদিল এর কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। আদিল তা দেখে বলল, কিছু বলবেন মিসেস অভ্র? নিদ্রা মাথা নেড়ে না বলে পেছনে ঘুরে চলে যেতে ধরে। তখন আদিল আবার ডেকে উঠে নিদ্রাকে। চমকে দাঁড়িয়ে পড়ে নিদ্রা। আদিল কেবিনে কেউ নাই ও আশেপাশে লক্ষ্য করে নিদ্রার সামনে এসে আমতা আমতা করে বলে, আপনার হাতটা একটু দেখি। নিদ্রা আদিল কথা শুনে চমকে উঠে। চোখ বড় করে বলে, হোয়াট? আদিল নিজের হাত বাড়িয়ে নিদ্রার বাম হাত টেনে ধরে। নিদ্রা লাফিয়ে উঠে তা দেখে চেঁচিয়ে উঠে বলে, কি করছেন? কি? হাত ছাড়ুন। আমার হাত কেন ধরেছেন? কি অসভ্যতামি হচ্ছে, ছাড়ুন হাত। নিদ্রা রাগে গজগজ করছে। কত বড় অসভ্য ছেলে হলে এভাবে একটা মেয়ের হাত ধরা যায়?
আদিলও কোনো রিয়াকশন না করে হাতের মুঠো খুলে কি যেন দেখল, তারপর ছেড়ে দিয়ে ছলছল চোখে তাকালো নিদ্রার মুখের দিকে। নিদ্রা হাত ছাড়ানোর চেষ্টা করছিল। হাত আলগা হতেই ছাড়িয়ে অগ্নিদৃষ্টিতে তাকায় আদিলো এর দিকে, কিন্তু আদিলো ছলছল চোখ দেখে থমকে যায়। রাগটা নিমিষেই দূর হয়ে যায়। ও আদিলো মলিন মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটার মতিগতি কিছুই বুঝছে না নিদ্রা। কাঁদছেন কেন? নিদ্রার কথা শুনে আদিলো চোখের জল মুছে নেয় ঝটপট। তারপর অন্যদিকে ঘুরে বলে, আপনার হাত ধরার জন্য সরি। আমি কোনো খারাপ মতলবে আপনার হাত ধরিনি। আমাকে খারাপ ভাববেন না। আপনি এখন আসতে পারেন। নিদ্রা স্তব্ধ হয়ে কথা শুনছে। ওর মনে হয় না অফিসার আদিলো ওকে মিথ্যা বলছে। কেন জানি কথাগুলো বিশ্বাস হলো খুব। ও আর হাত ধরা নিয়ে কিছু বলল না। শুধু জিজ্ঞেস করল, কারণটা জানতে পারি কি? আদিলো অন্যদিকে তাকিয়ে থেকে বলল, আপনার সাথে আমার খুব প্রিয় একজন মানুষের সাথে খুব মিল, যাকে আমি অনেক দিন আগে হারিয়ে ফেলেছি। আপনি দেখতে অবিকল তার মতো। তাই একটা জিনিস আপনার হাতে চেক করছিলাম। এভাবে আপনার হাত ধরা উচিত হয়নি। আমাকে ক্ষমা করবেন। নিদ্রা আর কিছু না বলে বেরিয়ে আসে থানা থেকে। বাইরে এসে দেখে অভ্র আর ওর ভাই দাঁড়িয়ে আছে। নিদ্রা তাদের বাসায় চলে যেতে বলে, তুই যাবি না? যাব, কিন্তু তার আগে আমার এক জায়গায় যেতে হবে। কোথায় যাবি? ওই বাসায়। চাচা চাচির সাথে একটা বোঝাপড়া করতে হবে। তুই একা যাবি? আমিও যাই তোর সাথে। তার দরকার নাই। তুই বাসায় যা। না, আমিও তোর সাথে যাব। জেদ করছিস কেন? এই রাতে বেলা তোকে একা ছাড়ব না। বাসা কাছেই, 10 মিনিট লাগবে যেতে। তারা খুব একটা সুবিধার না। তাদের কাছে তোকে একা ছাড়তে পারবো না আমি, সরি। অজ্ঞতা অভ্রকে নিয়েই যেতে রাজি হয় নিদ্রা। 12 ঘন্টার মধ্যে বর্ষার বাবা জ্ঞান ফিরে। তার অবস্থা খারাপ ছিল, কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন তিনি। বর্ষা বাপির সাথে দেখা করে বাইরে বসে আছে। মায়ের কাছেই ঘুমিয়েছিল। মাম্মা জেগে বাপির জন্য উতলা হয়ে গেল। সকালে তাকে আগে বাপির সাথে দেখা করাতে হল। তারপর শান্ত হল। এবার টাকার বন্দোবস্ত করতে হবে। মাম্মাকে নিয়ে বাড়ি ফিরে এলো বর্ষা। বাপিকে কয়েকদিন হসপিটালে থাকতে হবে। এই টাকা পয়সা কোথা থেকে দেব সেই চিন্তা করছেন মাম্মা। তখন বর্ষার মাথায় এলো একটা কথা। ও তাড়াতাড়ি মাম্মার কাছে গিয়ে বলল, মাম্মা, বাপি যে আমার নামে একটা অ্যাকাউন্ট করেছিল মনে আছে তোমার? সেখানকার টাকা তো বাপি কখনো খরচ করবে না বলেছিল। আমার হয় সে টাকা এখনো অক্ষত আছে। আমরা সেই টাকা দিয়ে তো কিছুদিন চলতে পারি, বাপিকে হসপিটাল থেকে ছাড়াতে পারবো, তাই না? বর্ষার কথা শুনে ওর মায়ের চোখ জ্বলজ্বল করে উঠল। বর্ষার অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে হসপিটালে যাবতীয় খরচ যাবে। পরদিনই বাসা ছাড়ার লোক এসেছিল। বাপির এই অবস্থা দেখে তারা কিছুই করেনি। 1 মাস টাইম দিয়েছে। বর্ষা নিজের প্রিয় ছাদে দোলনায় বসে আছে এখন। নিজের মন মতো এই ছাদটা ও সুন্দর সাজিয়েছে। কত স্মৃতি জড়িয়ে আছে এই ছাদে, বাসার আনাচে কানাচে।
সব মায়া ছিন্ন করে বাসা থেকে চলে যেতে হবে। সব তো ওর জন্যই হচ্ছে। লোকটা আমাদের নিঃস্ব করে ছাড়ল। ওই লোকটার জন্য ওর মনের কোণে একটু একটু অনুভূতি জন্ম হয়েছে। দোলনা থেকে ওঠে ওর প্রিয় ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। মাম্মা হাসপাতালে গেছে বাপির জন্য খাবার নিয়ে। বর্ষা রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে উদাস হয়ে। তখন ওর মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। ও আশেপাশে তাকালো, কিন্তু সন্দেহজনক কাউকে না পেয়ে সরে গেল সেখানে থেকে। আর দ্রুত পায়ে হেঁটে রুমে চলে এলো। কোথাও গিয়ে এক দণ্ড দাঁড়াতে পারে না বর্ষা। সবসময় মনে হয় কেউ না কেউ ওকে লক্ষ্য করছে। আর মাত্র কয়েকদিন এই বাসায় থাকতে পারবে ভাবতেই চোখে জলে ভরে উঠছে। বর্ষা বিছানার শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ল। কলিং বেলের শব্দে ঘুম থেকে উঠল। মাম্মা দাঁড়িয়ে আছে। ভেতরে এসে বলল, 17 তারিখ থেকে তোর এক্সাম শুনলাম। বলিসনি কেন আমাকে? আমি পরীক্ষা দেব না মাম্মা। কি বলছিস? ঠিকই বলছি। এই অবস্থায় আমার পড়া আর হবে না। এক চড় দিয়ে তোমার গাল লাল করে দেব। এসব বললে চুপচাপ পড়তে যাও। কিন্তু মাম্মা, লেখাপড়া নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। মাম্মা, এত টাকা খরচ না করলে হয় না। রুমে যাও। বর্ষা চুপচাপ রুমে চলে এলো। বেতন আর ফিস বাবদ 22,000 টাকা লাগবে। এখন এতটা খরচ করতে হবে ভেবেই ও এসব নিয়ে ভাবতে চায়নি। কিন্তু মাম্মার কথার উপর কথাও বলতে পারবে না। তাই পরীক্ষা দিতেই হবে। রুমে এসে পড়তে বসতে হলো। আরিয়ান বাসায় এসেছে আজ। ওর জানা হয়ে গেছে নিদ্রা আর অভ্রকে ডিভোর্স দেবে না। সব একদিকে ফেলে ও চলে এসেছে। রাগে ওর শরীর কাঁপছে। বাবা মায়ের থেকে এটাও জানতে পেরেছে নিদ্রা ওর বরকে নিয়ে এসে অপমান করে গেছে। আরিয়ান রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল আর সোজা নিদ্রার হাসপাতালে এলো। নিদ্রা নিজের কেবিনে বসেছিল। ওর সামনে বসে আছে আদিলও। দুজনে কিছু বলে হাসছে। তখন আরিয়ান দরজা শব্দ করে খুলে ভেতরে প্রবেশ করে। দরজার শব্দে তাকিয়ে নিদ্রা দাঁড়িয়ে পড়ে আর রাগান্বিত আরিয়ানের মুখ দেখে। কতদিন পর আরিয়ানকে দেখল খেয়াল নেয়, কিন্তু অনেকদিন পর দেখছে। আদিলও রেগে পেছনে তাকালো। কি সুন্দর আড্ডা দিচ্ছিল, এমন সময় কে এলো ওদের ডিস্টার্ব করতে? পেছনে তাকিয়ে চমকে ঘাড় ঘুরিয়ে ফেলল। আরিয়ান আদিলও মুখ দেখার আগেই। আরিয়ান কোনো দিকে লক্ষ্য না করে নিদ্রার হাত ধরে টেনে বেরিয়ে এলো হসপিটাল থেকে। নিদ্রা হাত ছাড়ানোর জন্য যুদ্ধ করতে লাগল। ভাইয়া, আমার হাত ছাড়ুন। কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে? আদিলও টিস্যু দিয়ে মুখ ডেকে বসেছিল। আরিয়ান চলে যেতেই উঠে দাঁড়াল। ওর মস্তিষ্কে ঢুকছে না আরিয়ান নিদ্রাকে এভাবে টেনে নিয়ে গেল কেন। ও হাসপাতালের বাইরে এসে কাউকে কল করল। সাথে সাথে একটা সাদা রঙের প্রাইভেট কার এসে থামল আর একজন দৌড়ে এসে দরজা খুলল। আদিলও ভেতরে গিয়ে বসতেই গাড়ি চলতে লাগল। আদিলও পাশ থেকে কেউ বলে উঠল, ডাক্তার, নিদ্রার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। মনে হয় এতেই তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। শাওন, এসব পড়ে শুনব। এখন সামনের ওই গাড়িটাকে ফলো কর। ফার্স্ট। শাওন ড্রাইভ করতে করতেই তুর্যের দিকে তাকালো আর কপাল কুঁচকে বলল,
ওই গাড়ি ফলো করব কেন? কি হয়েছে বলতো? এত কথা বলিস না। যা বলছি কর। আরিয়ানের সাথে নিদ্রার কি সম্পর্ক জানতেই হবে। বলেই তুর্য গাড়ির দিকে তাকালো। শাওন আর প্রশ্ন করল না কোন লাল গাড়িটাকে ফলো করতে লাগল। গাড়ি আধা ঘন্টার মতো চলল। তুর্য বিরক্ত করে বসে আছে। আর কত যাবে এই গাড়ি, রাগ লাগছে ওর। একটা দুতলা বাড়ির সামনে এসে গাড়ি থামল। তুর্য জানালা দিয়ে দেখল আরিয়ান নিদ্রার হাত ধরে টেনে বাসার ভেতর নিয়ে যাচ্ছে। নিদ্রা হাত ছাড়ানোর নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। শাওন গাড়ি থামিয়ে বলল, এটা তো ডাক্তার নিদ্রার বাসা। তুর্য শাওনের দিকে তাকিয়ে বলল, হোয়াট? তাহলে আরিয়ান কি উনার ভাই? চাচাতো। ডাক্তার নিদ্রার পালিত বাবা মা মারা গেছেন। এখন চাচা চাচি এই বাসা থাকে। আর নিদ্রা ভাড়া বাসায় থেকে জব করত। বর্তমানে শ্বশুর বাড়ি। শাট আপ। তোকে কি আমি এখন সম্পূর্ণ কাহিনী শোনাতে বলেছি? চুপ থাক, এসব পড়ে শুনবট। ওকে। তুর্য বাসাটা ভালো করে স্ক্যান করে বলল, লেটস গো হেয়ার। এবার তো বল, এমন দৌড় পাড়ালি কেন? আরিয়ান নিদ্রাকে জোর করে বাসায় নিয়ে এলো কেন? আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি আরিয়ান নিদ্রাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। এই ব্যাপার। তুর্যকে নিয়ে বাসায় চলে এলো। শাওন গাড়ি থেকে নেমে পড়ল, কিন্তু তুর্য নামেনি। উল্টা ড্রাইভিং সিটে বসে পড়েছি। শাওন তা দেখে জানালার গ্লাসে ভারী দিয়ে বলে, তুই আবার কোথায় যাচ্ছিস? তুই বাসায় যা, আমি আসছি। শাওন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আজকে বাপিকে বাসায় আনা হয়েছে। মাম্মা বাপির পাশে বসে আছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকিয়ে আছি বাপির দিকে। এসব কিছু আমার জন্য হলো, আমি বাপিকে নিঃস্ব করে দিলাম। বর্ষার বাপি বর্ষাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে উঠে। বর্ষা ধীর পায়ে বিছানায় একপাশে বসে নিজের কান্না থামাতে পারে না। হু হু করে কেঁদে ওঠে। নিবিড় চৌধুরী মেয়ের মাথায় হাত দিতে থাকে। বর্ষা মাথা নিচু করে বাপিকে জড়িয়ে ধরে কাঁদে। এক থেকেই উঠে চলে আসে। মেয়েটা একদম ভেঙে পড়েছে। মুখের দিকে তাকানো যায় না। বলে উঠে বর্ষার মা, একটা ব্যবস্থা করতে হবে। কি করবে? নিবিড় চৌধুরী কিছু বলে না। বর্ষার মাও আর কিছু জিজ্ঞেস করে না। নিচে যায়। কাজের লোকের সাথে রাতের খাবার রেডি করে। বর্ষা দরজা বন্ধ করে বেকনিতে বসে মুখ চেপে ধরে কাঁদছে। দরজা ধাক্কায় উঠে চোখ মুছে রুম থেকে বেরিয়ে আসে। কি করছিলি? মাম্মা কিছু না। আমার থেকে লুকাতে পারবি না। তোর চোখ মুখি বলে দিচ্ছে কাঁদছিলি। বর্ষা মাথা নিচু করে ফেলে। বর্ষার মা দীর্ঘ শ্বাস ফেলে চলে আসে। রাত 1টা বাজে। বর্ষা ঘুমের ঘোরে অনুভব করছে কেউ ওর কপাল স্পর্শ করছে। ও ঘুমের মধ্যে ও কেঁপে উঠল। সাথে সাথেও ঘুম ছুটে গেল। ও ধরফরিয়ে উঠে বসল। সারা শরীর থরথর করে কাঁপছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। ভয় এদিক ওদিক তাকিয়ে লাইট জ্বালায়।
বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। এসব কি ছিল? মনে হলো কেউ আমাকে স্পর্শ করছে, কে? নাকি সব আমার স্বপ্ন ছিল? আকাশ পাতাল ভাবতে থাকে বিছানায় বসে। তারপর সব স্বপ্ন বলে লাইট অফ করে শুয়ে পড়ে ধরফর বুক নিয়েই। এদিকে তুর্য বর্ষার বেকনিতে বসে সিগারেট খাচ্ছে। বর্ষা শুয়ে পড়তেই ও আড়ালে থেকে বেরিয়ে এসেছে। বর্ষা ঘুমিয়ে যেতেই শব্দহীন পায়ে অন্ধকারে বর্ষার মুখের দিকে ঝুঁকে তাকিয়ে থাকে। বর্ষার ঘন শ্বাস ওর চোখে মুখে পড়ছে। এবার আর স্পর্শ করে না। আরও 1 ঘন্টার মতো থেকে চলে আসে। বাসায় যেতেই শাওন ওকে চেপে ধরে। কোথায় গিয়েছিলি? বর্ষার বাসায়। শাওন লাফিয়ে উঠে বলে, কি হো? চেঁচাচ্ছিল কেন? তোর মাথা খারাপ হয়েছে? এত রাতে তুই সেখানে কেন গিয়েছিলি? আর্জেন্ট কিছু কি? জানি না। আমার বর্ষাকে কাছ থেকে দেখতে ইচ্ছে হয়েছে তাই গিয়েছিলাম। ও মাই গড, কি বলিস এসব? শাওন অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। ঘুম পাচ্ছে আমার, পেছাল বাদ দিয়ে লাইট অফ কর বলেই তুর্য শুয়ে পড়ল। শাওন লাইট অফ করে তুর্যের পাশে লাফিয়ে পড়ে আর বলে, ভাই তুই প্রেমে পড়েছিস? শাট আপ, আমি ঘুমাবো এখন। আরে শোন না, তুই বর্ষাকে মিস করছিলি তাই না? তুর্য আর কিছু বলল না। শাওন ওর আর ওর না পেয়ে ঘুমিয়ে পড়ল। নিদ্রা বাসায় আসেনি সারা রাত। চিন্তা কেউ ঘুমাতে পারেনি রাতে। অভ্র নিদ্রার সমস্ত পরিচিতদের ফোন করে খোঁজ নিয়েছে, কোথাও যায়নি। চিন্তায় সারারাত একদণ্ড শান্ত হয়ে বসতে পারেনি। বারান্দায় বসে নিদ্রাকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। ঘুম ভাঙে সূর্যের আলো চোখ পড়ায়। নিদ্রার কথা মাথায় আসতেই ছুটে বাইরে আসে। আজকে নিদ্রার বাসায় যাবে। একবার অফিসার আদিল এর সাথে কথা বলতে হবে। কাল জানতে পেরেছে অফিসার আদিল কাল নিদ্রার সাথে হাসপাতালে ছিল। আদিল এর নাম্বার সংগ্রহ করে ফোন করে অভ্র। শাওন আর তুর্য গভীর ঘুমে মগ্ন। তখন ফোনের রিংটোনে শাওনের ঘুম আগে ভেঙে যায়। ওর ফোন ভেবেছিল কিন্তু না, ওর ফোনে না। ও তুর্যের পাশে থেকে ফোন নিয়ে দেখে তুর্যের কল এসেছে। সেভ নাই নাম্বার। শাওন তুর্যকে ধাক্কা দিয়ে বলে, ওই উঠো, তোকে কে জানি 7 সকালে কল দিয়েছে দেখতো। ফোন কিন্তু ভেঙে ফেলব। আর একটা শব্দ কানে আসলে। আর একবার ডাক দিল তোর অবস্থা খারাপ করে দেব, শালা ঘুমাতে দে। বলেই তুর্য আবার ঘুমিয়ে পড়ল। শাওন ওর ধমক শুনে আর ডাকল না। কিন্তু ফোনের ব্যক্তি পণ করেছে, বোধহয় না ধরা পর্যন্ত থামবে না। ও সাইলেন্ট করে তিশাকে কল করে ফিসফিস করে কথা বলছিল। কিন্তু তুর্যের কল আসা বন্ধ না হওয়ায় তিশাকে বলে কল কেটে তুর্যের ফোন রিসিভ করে। হ্যালো, কে? হ্যালো, আমি অভ্র, নিদ্রার হাজবেন্ড। নিদ্রার হাজবেন্ড শুনেই দৌড়ে তুর্যের হাতে ফোন দিয়ে বলে সব। তুর্য বিরক্ত হলেও অভ্র কল রিসিভ করে। অভ্রর সাথে কথা বলেই তুর্য উঠে বসে আর দ্রুত ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে নেয়। শাওন বিছানায় বসে একদৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য রেডি হয়ে বলে, কি হয়েছে এমন করে তাকিয়ে আছিস কেন? এই মাত্র ডাকার জন্য বকলি, আর এখন অভ্রর সাথে কথা বলেই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিস, ব্যাপার কি বলতো? কি বলেছে অভ্র যে এত ছুটছিস? তুর্য বলে,
নিদ্রাকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? আসছি, এদিকটা সামলে নিস। ডোন্ট ওয়ারি। তুর্য নিদ্রাদের বাসায় সামনে এসে দাঁড়ায়। অভ্র দাঁড়িয়ে আছে আগে থেকেই, কিন্তু তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। পুলিশ দেখে এবার আর বাধা দিতে পারল না দারোয়ান। অভ্রকে নিয়ে ভেতরে ঢুকল তুর্য। অফিসার আদিল, কাল আপনার সামনে নিদ্রাকে নিয়ে এসেছে আরিয়ান, তাই নাট? জি। ওরা খুব খারাপ। নিদ্রাকে মানসিকভাবে টর্চার করে। প্লিজ হেল্প মি। তুর্য অভ্রের কাঁধে হাত রেখে ভেতরে ঢুকে। আরিয়ান অনেক সিনক্টে করেছে নিদ্রার সাথে। ওকে কাল জোর করে বাসা নিয়ে গেছে। তারপর অভ্রকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে। নিদ্রা তাতে অস্বীকার করেছে, এজন্য অনেক চিৎকার চেঁচামেচি করেছে। রাগে আরিয়ানের কপালের রগ ফুলে উঠেছে। ও রাগে পাশের ফুলদানি হাতে নিয়ে তা ছুঁড়ে ফেলে দিয়েছে ফ্লোরে। তা দেখে আরিয়ানের মা চোখ বড় করে ফেলল। কারণ এই ফুলদানিটা তার প্রিয় ছিল, কিছুদিন আগেই এটা তিনি কিনে এনেছিল। সেই অলক্ষী মেয়েটার জন্য তার স্বাদের ফুলদানি গেল। আফসোস করতে লাগল। কটমট করে তিনি একবার ছেলের দিকে তো একবার নিদ্রার দিকে তাকাচ্ছে। নিদ্রাকে তিনি একটুও সহ্য করতে পারে না। তাকে নিজের পুত্র বধূ করার একটুও ইচ্ছে নাই। কিন্তু এই যে তার ছেলে, তিনি এই অনাথ মেয়ের প্রেমে মশগুল হয়ে আছে। সম্পত্তি না থাকলে এই মেয়েকে নিজের ছেলের মাথা থেকে বের করতই, কিন্তু ওই কারণে তা করে না। কিন্তু ছেলে তার সত্যি ভালোবাসে এই মেয়েকে, এজন্য একটু অত্যাচারও করতে পারে না। আগে এমন ছিল না। আরিয়ান ও নিদ্রাকে পছন্দ করত না। সব সময় ওকে মারত, ধমকাত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে নিদ্রার রূপ যৌবন দেখে আরিয়ানের নেশা ধরে যায়। তারপর থেকে আর খারাপ ব্যবহার করে না নিদ্রার সাথে। মনে মনে আরিয়ান নিদ্রাকে বিয়ের করার স্বপ্ন দেখে। আরিয়ান এমন কোনো খারাপ কাজ নেই যা ও করে না। আর মেয়েরা তো ওর প্রতি রাতে সঙ্গী। মেয়েদের মাঝেই ডুবে থাকে। আর নারী পাচার, শিশু পাচার, নানা ধরনের খারাপ কাজে লিপ্ত আছে আরিয়ান। এজন্য ওর টাকাও কম নাই। আরিয়ান কাউকে ভয় পায় না, উল্টা ওকে সবাই ভয় পায়, শুধু একজন বাদে, যাকে ও নিজেও ভয় পায়। সে হল তুর্য। এখনো তুর্যকে দেখার সৌভাগ্য হয়নি আরিয়ানের। ওর যত লোক তুর্যকে দেখেছিল সবাইকে ওই তুর্য মেরে ফেলেছে। তাই ওর একমাত্র শত্রু তুর্য, যার চোখ দেখেছে শুধু। আরিয়ান হাজার মেয়েকে বেড পার্টনার করলেও বউ শুধু নিদ্রাকেই করবে। কিন্তু সেই নিদ্রা কিনা অন্য কাউকে বিয়ে করে বসে আছে। আবার এখন ডিভোর্সও দেবে না। আরিয়ান নিদ্রাকে ধমকিয়ে একটা রুমে বন্দি করে বাইরে থেকে তালা দিয়ে চাবি নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। এখন যাবে ও রাস্তানায় মেয়ের কাছে, মেয়ে ছাড়া ওর কোনো রাতেই যায় না। সারা রাত নিদ্রা বিছানায় কোনায় বসে কাঁদে, তারপর ওইভাবেই ঘুমিয়ে পড়ে। ওর ফোনটাও নিয়ে গেছে, তাই অভ্রকে কল করতেও পারছে না। এখানে পড়ে থাকা ছাড়া কিছু করার নাই। আরিয়ান ও তার বাবা মাকে নিদ্রা পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করে। ও অভ্রকে ছাড়লেও এই নরপশুকে বিয়ে করবে না, কখনো না। সকালে উঠে ও প্ল্যান করেছে বারান্দায় দিয়ে কাপড় দিয়ে নিচে নেমে পালাবে। রাতে ইচ্ছে করেই কিছু করেনি, কারণ রাতে রাস্তায় বিপদ আপদের কথা ভেবেছে। উঠে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে আলমারি খুলে ওর শাড়ি বের করল।
ওর রুমেই ওকে বন্দি করে রেখেছে। নিজের একটা শাড়ি এটা আম্মুর, সেটাই নিয়ে সাথে 2টা ওড়না গিফটু দিয়ে বারান্দার চলে আসে। তখন ওর চোখ যায় নিচে, অফিসার আদিল ও অভ্র এগিয়ে আসছে বাসার দিকে। ও তাদের দেখেই চেঁচিয়ে উঠে, আর সাথে সাথে দুজনে মাথা উঁচু করে নিদ্রা দেখতে পায়। অভ্র নিদ্রাকে দেখে একদৃষ্টিতে তাকিয়ে আছে নিদ্রার এলোমেলো হয়ে ফর্সা লাল মুখটার দিকে। সারা রাত ওর নিদ্রার চিন্তার পাগল প্রায় হয়ে গেছিল। নিদ্রাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিদ্রা ঠিক আছে তা দেখেই ওর চিন্তা কমতে লাগে। আদিল আর অভ্র তাড়াতাড়ি বাসায় ঢুকে যায়। দরজা খুলতেই অভ্র কোনো দিকে না তাকিয়ে দৌড়ে উপরে চলে যায়। নিদ্রাকে ছুঁয়ে দেখা না পর্যন্ত ওর শান্তি লাগছে না। দরজার কাছে এসে থমকে যায়, দরজা লক করা। নিদ্রাকে বন্দি করেছে, এবার ক্লিয়ার হয় সব ওর। ও দরজায় লাথি দিয়ে খোলার চেষ্টা করেও কিছু করতে পারে না। দরজা খুলে দিয়েছে কাজের মহিলা। এদিকে তুর্য বাসায় ঢুকে সোফায় বসে আছে, পায়ের উপর পা তুলে চারপাশে তাকাচ্ছে। তখন ছুটে এলো আরিয়ানের মা, পুলিশকে বসে থাকতে দেখে 3 ঘাবড়ে গেল। আরিয়ানের বাবাও একই অবস্থা। তারা ঢোক গিলে তুর্য এর সামনে এসে বলল, অফিসার আপনি এখানে কি করছেন? তুর্য রাগী চোখে তাকালো আরিয়ানের বাবা মায়ের দিকে, তা দেখে তারা ভয় পেয়ে গেল। তখন কিছুর শব্দ কানে এলো, দুজনেই দোতলার দিকে তাকিয়ে বলে উঠে, উপরে কে শব্দ করছে? বলে উঠল আরিয়ানের মাঠ। মনে মনে ভাবছে আরিয়ানের বাবা নিদ্রাকে উপরের রুমে আরিয়ান বন্দি করে গেছে। পুলিশ কি নিদ্রার জন্য এসেছে নাকি? লেখিকা নন্দিনী নীলা। উনি ঘামতে শুরু করে দিলেন। তুর্য দোতলায় দিকে শব্দ পেয়ে সেদিকে ছুটল কথা না বলেই। তা দেখে আরিয়ানের বাবা মায়ের অবস্থা নাজেহাল। পুলিশ যদি দেখে নিদ্রাকে আটকে রেখেছে তাহলে কি হবে? পেছনে পেছনে নিজেরাও গেল। নিদ্রা দরজা ধাক্কা শুনে দরজার কাছে এসে ডাকছে। তুর্য তা দেখে রাগী দৃষ্টি নিক্ষেপ করে আরিয়ানের বাবা মায়ের দিকে আর বলে উঠে, এসব কি? আরিয়ানের বাবা মা মুখ নিচু করে আছে, কি বলবে বুঝতে পারছে না। ছেলে তাদের কি ঝামেলা ফাঁসিয়ে গেল। আরিয়ানের বাবা আরিয়ানকে কল করতে গেল, কিন্তু নাম্বার বন্ধ পেয়ে উনি হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। রুমে চাবি দিন। আমাদের কাছে চাবি নাই, আরিয়ান এর মা বলল। কি হহ, মিথ্যা বলার জায়গা পাস না। চাবি দে, এইভাবে মিসেস অভ্রকে আটকে রাখার জন্য তোদের জেলে নিতে পারি জানিস। আমরা সত্যি বলছি অফিসার। চাবি আমাদের ছেলের কাছে, আমাদের কাছে নাইট। আর নিদ্রাকে আরিয়ান তুলে এনেছে, আমরা নাট। আমাদের কোনো দোষ নাই, আমাদের জেলে নিবেন না দয়া করে। রাগে তুর্য 2 লাথি মারতেই দরজা খুলে গেল। নিদ্রা দৌড়ে এসে অভ্রকে জড়িয়ে ধরল। অভ্র ও ধরল। খুব ভয় পেয়ে গেছিল ও। স্ত্রী না মানলেও ও নিদ্রাকে খুব ভালোবাসে, ও একমাত্র বেস্ট ফ্রেন্ড ওর। আরিয়ানের বাবা মাকে শাসিয়ে তুর্য নিদ্রা ও অভ্রকে নিয়ে বেরিয়ে এলো। বাইরে এসে তুর্য নিদ্রার দিকে তাকিয়ে বলল, আর ইউ ওকে? নিদ্রা বলল, আমি ঠিক আছি। ধন্যবাদ হেল্প করার জন্য। আমরা তো আপনাদের সাহায্য করার জন্যই আছি। বলেই ঠোঁট বাঁকিয়ে হাসল। তুর্য গাড়ি উঠে গেল আর বাই বলে চলে গেল। এদিকে আরিয়ান বাসায় এসে এসব শুনে রাগে গজগজ করতে লাগল।
পরীক্ষার ফিস দিতে আজ প্রায় 1 মাস পর কলেজে যাচ্ছে বর্ষা। বাপি সুস্থ এখন আল্লাহর রহমতে। আজ সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করল। বাপির মুখের দিকে তাকানো যায় না, কিন্তু বর্ষার দিকে তাকিয়ে ঠিক হাসি দেয় বাপি, যেন কোনো চিন্তা নাই তার। কিন্তু বর্ষা জানে এই হাসির আড়ালে কত কষ্ট লুকিয়ে আছে। ওর জীবন, ওর বাপি, তাকে কষ্ট দিয়েছে ওই তুর্য। কোনো দিন যদি সুযোগ পায় তাহলে নিজের হাতে শাস্তি দেবে ওই নির্দয় পাষাণ লোকটাকে। আনমনে রুটি হাতে এসব ভাবছিল বাপির ডাকে ভাবনা থেকে ফিরে আসে। কি ভাবছ বর্ষামা? কিছু না বাপি, বলেই পানি খেয়ে উঠে পড়ল বর্ষা। উঠছিস কেন? খাবার তো শেষ হয়নি। বর্ষা মাম্মার কথা শুনল না, বাসা থেকে বেরিয়ে এলো ব্যাগ কাঁধে নিয়ে। ওর জন্য এসব হয়েছে মনে পড়লেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। পেছনে বর্ষার বাবা নিবিড় চৌধুরী মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলল, মেয়েটার কি অবস্থা হয়েছে দেখেছ? তাকানো যায় না। চিন্তা করতে করতে চোখ নিচে কালো করে ফেলছে। ঠিকমতো ঘুমায় না, কত শুকিয়ে গেছে। বাসায় আসার পর আর ওর মুখে আমি হাসি দেখি না। আমাদের বর্ষা কত প্রাণবন্ত দিল, সব সময় লাফালাফি ছুটাছুটি করত, মুখে থেকে ওর হাসি সরত না। কি সুন্দর সেজেগুজে থাকত, আর কলেজে যাওয়ার আগেই টাকার জন্য আমার কাছে বসে পড়ত। তার বন্ধুদের সাথে এখানে যাবে, ওখানে যাবে, রেস্টুরেন্টে খাবে। সপ্তাহে 2-3 বার বেড়াতে না গেলে পাগল হয়ে যেত। আর সে 15 দিন ধরে এক ঘরে বসে আছে, বললেও কোথাও যায় না। আমাদের সেই আগের চঞ্চল মেয়ে কোথায় হারিয়ে গেল? এই বয়সে কত ঝড় বয়ে গেল মেয়েটার জীবনে। বর্ষার বাপিও বেশি খেতে পারল না। তিনি সোফায় বসে একজনকে কল করল। এই মানুষটাকে তিনি একমাত্র বিশ্বাস করে। বর্ষাকে রাতদিন এক করে খুঁজেছিল। তুর্য আরিয়ানের আস্তানায় এসেছিল, সাথে ছিল ওর সাঙ্গপাঙ্গ। আরিয়ানের সাথে বসে ডিল করেছে যে শিশুদের আরিয়ান পাচার করতে আটকে রেখেছে তাদের ছেড়ে দিতে। না হলে ওর বিরুদ্ধে যে প্রমাণ ওর কাছে আছে সব মিডিয়ার কাছে প্রকাশ করে দিবে। এই প্রমাণগুলা বর্ষার দেওয়া সেই ফাইলে ছিল। তুর্য এগুলো আরিয়ানকে দেবে না। এটা জাস্ট মন গড়া কথা। কারণ ও অনেক চেষ্টা করেও শিশুদের নাগাল পাচ্ছে না আরিয়ান যে ওদের ওর কোথায় বন্দি করে রেখেছে। আর 3 দিন বাদে ওদের বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। তাই এই ডিল। আরিয়ান বলল, তোর কাছে আমার কোনো প্রমাণ নাই, আমি জানি তুই মিথ্যে বলে আমাকে ভয় দেখাচ্ছিস, কিন্তু আমি আরিয়ান কাউকে ভয় পাই না। সবাই আমাকে ভয় পায় আর তুইও পাস, তাই তো মুখে মাস্ক দিয়ে লুকিয়ে আমার কাছে আসিস। ভীতু একটা। আরিয়ান তুর্যকে রাগিয়ে ওর মুখ দেখতে চায়, তাই এসব বলছে। কিন্তু তুর্য ওর কথার ঝালে ফাঁসবে না। ও একটা ভিডিও দেখালো যা দেখে আরিয়ানের হাত পা কাঁপতে শুরু করল। কপালে ঘাম ঝরতে লাগল। রুমাল দিয়ে ঘাম মুছল আর বলল, ওটা আমাকে দিয়ে দে তুর্য। দেব তো। আমাকে আমার জিনিস দে, আমিও তোর প্রমাণ দিয়ে দেব। ডোন্ট ওয়ারি। চলবে।